নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা দেশের জনগণের কাছে একটি গ্রহণযোগ্য পদ্ধতি ছিল। সেই ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনার চেয়েও বেশি অপরাধ করেছেন বিচারপতি খায়রুল হক। গণতন্ত্রকে হত্যা করতে এদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন ওই বিচারপতি। তার মতো জঘন্য কোনো ব্যক্তি যেন এদেশে আর জন্ম না নেয়, সেজন্য লোকটির চরম সাজা হওয়া উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য বিচারপতি খায়রুলকে দায়ী করেছেন। খায়রুলের কারণে ১.৫ যুগ ধরে ক্ষমতার বাহিরে নিরীহ বিএনপি। তবে আজ বিএনপিকে যতটা নিরীহ দেখাচ্ছে, আসলে কি তারা এতটা নিরীহ? যদি বলি এবিএম খায়রুল হক যদি তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে থাকে, সেটা বিএনপির কারণেই করেছিল। কিভাবে? চলুন একটু পুরনো কাসুন্দিক হেঁটে দেখা যাক। ১৯৯৬-এর পরবর্তী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ২০০১ থেকে ৬ সালের বিএনপি সরকারের নেওয়া একটি সিদ্ধান্ত এমন একটি প্রক্রিয়া শুরু করে দেয়, যেটা সম্ভবত গোটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কের মুখে ফেলে দিয়েছিল। ১৯৯৪ সাল থেকে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি তুলে ধরে একযোগে সংসদ থেকে পদত্যাগ করে। অতঃপর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার সাধারণ নির্বাচনের আয়োজন করে, যেটা সকল বিরোধী দল শুধু বর্জন নয়, ব্যাপক বিক্ষোভের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করে। বিতর্কিত এ নির্বাচনের পর আওয়ামী লীগ সহ তৎকালীন বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে ১৯৯৬ সালের ২৬শে মার্চ তৎকালীন বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। এরপর ১৯৯৬ সালে জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। দেশে বিদেশে সে নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছিল। অতঃপর আওয়ামী লীগ সরকার ২০০১ সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে। শেখ হাসিনা গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে ফ্ল্যাগ ছাড়া বের হয়ে আসেন। বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। অথবা ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার কয়েক বছর পরে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় তারা। এই সংবিধান সংশোধনে বিএনপি মূলত সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করেছিল, কিন্তু এর পেছনে ছিল কুটিল দুরভিসন্ধি। ২০০৪ সালের ১৬ মে সংসদে এই সংশোধনীর জন্য বিল উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো। সংবিধানের এই সংশোধনী একেবারে সাদামাটা কোনো বিষয় ছিল না। এর পেছনে পরবর্তী সাধারণ নির্বাচনকে প্রভাবিত করার ইচ্ছে লুকায়িত ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ছিল। সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, কিন্তু বিএনপি তাদের পছন্দসই ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার জন্য বিচারপতির মেয়াদ বাড়ানোর আয়োজন করেছিল। ২০০৩ সালের জুন মাসের শেষের দিকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পান খন্দকার মাহমুদ হাসান। তখন অভিযোগ উঠেছিল যে বিএনপি সরকারের পছন্দের কারণে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল। আইন বিষয়ক প্রয়াত লেখক এবং সাংবাদিক মিজানুর রহমান খান এক নিবন্ধে লিখেছেন, হাসানকে যখন ১৩তম প্রধান বিচারপতি করা হয়, তখন ওই দুজনকে ডিঙ্গিয়ে তা করা হয়। সেই অর্থে আপিল বিভাগের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগের পথ বিএনপি দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানোর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন প্রধান বিচারপতি কে.এম. হাসান অবসরের পরপরই যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিচারপতি কে.এম. হাসান ২০০৬ সালের অক্টোবর মাসের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। তখন বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ভেস্তে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধান অনুযায়ী সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব না নিলে তার আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর কথা। কেউ দায়িত্ব নিতে না চাইলে সর্বশেষ উপায় হিসেবে রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার কথা। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির সংবিধানের সবগুলো বিকল্প না দেখে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি বিএনপি মনোনীত হলেও তৎকালীন আওয়ামী লীগ বলেছিল রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন সেটি তারা পর্যবেক্ষণ করবেন। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তিনি মূলত বিএনপির দ্বারাই পরিচালিত হচ্ছেন। এক পর্যায়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপদেষ্টা পরিষদ থেকে ৪ জন সদস্য পদত্যাগ করেন।
শুরু হয় আরেক সংকট। আওয়ামী লীগ এবং অন্যান্য বিরোধী দলগুলোর তীব্র আপত্তির মুখেও 2007 সালের 22 জানুয়ারি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করলে 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনী হস্তক্ষেপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দেয়। সেনাবাহিনীর সমর্থনে গঠিত হয় নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদ মনে করেন, বিচারপতি হাসানকে নিয়ে সৃষ্ট সংকট শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছিল। শুধু কি তাই, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বিজয়ী হতে এই বিএনপি 1,23,00,000 ভুয়া ভোটার যুক্ত করে তৈরি করে তাদের নিজস্ব সংগঠিত ভোটার তালিকা প্রকাশ করেছিল। আবার প্রতিটি উপজেলায় নিজ দলের ক্যাডারদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল বিএনপি জামায়াত জোট সরকার। কোন রকম পরীক্ষা ছাড়াই সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা তারেক রহমান। সংবিধানে তোয়াক্কা না করে 300 ছাত্রদল ক্যাডারকে নির্বাচন কর্মকর্তা হিসেবে বিএনপি জামায়াতে নিয়োগ প্রদানের ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। তথাপি আওয়ামী লীগ যা করেছে তার কাছে বিএনপির এসব কর্মকাণ্ড সাগরের মধ্যে এক ফোঁটা জলের নেই। পরিশেষে এই একটি বিষয়টি নিয়ে কারো দ্বিমত হবার সুযোগ নেই। বাংলাদেশের যারাই ক্ষমতা পেয়েছে তারাই তার অপব্যবহার করেছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এমন একটি অবস্থা তৈরি করে যাওয়া যাতে ভবিষ্যতে কেউ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল কিংবা এর সুফল থেকে জনগণকে বঞ্চিত করতে না পারে। ভবিষ্যতে যাতে আর কেউ খায়রুলের মতো হতে না পারে সেজন্য এই বদমায়েশকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে। অবশ্য খায়রুল একা নন, এই সিন্ডিকেটে ছিলেন আরও 3 জন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা এই 3 জনের সঙ্গে যুক্ত হয়েছিল সৈয়দ মাহমুদ হোসেন। এমনকি আপিল বিভাগে 7 বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রকাশ্যে দেওয়া রায়ের মূল অংশ ছিল পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। অথচ ওই অংশকে চূড়ান্ত রায়ে গায়েব করে দেন খায়রুল হক। তার সঙ্গে একমত হন মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন। এদেরকেও গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, এমনটি দাবি দেশবাসীর। কারণ খায়রুল শুধু তত্ত্বাবধায়ক সিস্টেমই বাতিল করেননি, ধ্বংস করেছেন গোটা বিচার ব্যবস্থাকেই। প্রধান বিচারপতির আসনে বসেই তিনি বিতর্কিত 2 জনকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে শপথ পাঠ করান। এই 2 বিচারপতির মধ্যে একজন হলেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং অন্যজন বিচারপতি রুহুল কুদ্দুস বাবু। বিচারপতি রুহুল কুদ্দুস ছিলেন একটি হত্যা মামলার প্রধান আসামি, যে মামলা বাতিলের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন খারিজ হয়ে গিয়েছিল। অর্থাৎ হাইকোর্ট বিভাগও রায় দিয়ে বলেছিলেন মামলাটি নিম্ন আদালতে বিচারযোগ্য। আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ওঠে। আইন কমিশনে গাড়ি চালক হিসাবে চাকরি করতেন এস.এম. শামসুল আলম। 2013 সালে ক্ষমতা অপব্যবহার করে শামসুল আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠান খায়রুল হক। শামসুল আলম চাকরি হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি তিনি চাকরি ফেরত চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, ভিডিওটিতে বিএনপির অপকর্ম নিয়ে আলোচনার একটি উদ্দেশ্য, ভবিষ্যতে যাতে আর কেউ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে না পারে। আপনি কি চান খায়রুলের যেন কঠিন শাস্তি হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।